জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান বিএনপি নেতাদের। কোথায় ক্ষমতা হইতে তা থেকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। বিচার ও সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জাতি, মন্তব্য জামাত আমিরের। সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি গোলাম রাব্বি। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ভিসি প্রভিসির পদত্যাগে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস। ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু। সিদ্ধান্তে শিক্ষক সমিতির আপত্তি। বিশ্বব্যাপী বর্জ্য তৈরি করছে বর্তমান সভ্যতা। কাতার বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়তে তরুণদের কাজ করার আহ্বান। অবৈধ সম্পদ আর সন্দেহজনক লেনদেন। সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুদকের মামলা। জিয়াউল হারুনের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে। ঠিকমতো দিত তাহলে মশা একটু কমতো। মশক নিধনে শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। ঢাকার 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছেন নগরবাসী। ওষুধের মান নিয়ে প্রশ্ন। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি অবনতির শঙ্কা। এবং কাশ্মীরে হামলার জেরে দিল্লি ইসলামাবাদ উত্তেজনা তুঙ্গে। এবার পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা। সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা। গণমানুষ আর একটি মহলের চাওয়ার মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। আর সংস্কার নিয়ে রাজনৈতিক দলের ঐক্যমতের দিকগুলো দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এছাড়া পৃথক অনুষ্ঠানে আবারও নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার সহ তৃণমূলের নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন। ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। ইউরোপে এখন যেটা পপুলার ৩১ দফাকে জাতির মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে সেগুলোকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল। এই ৩১ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ৩১ দফাকে পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে। জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। নেতাকর্মীদের যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে অন্যদের সঙ্গে পার্থক্য হলো বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই ৩১ দফা দিয়েছে। জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে কোন কোন বিষয় ঐক্যমত হয়েছে তা দ্রুত জাতির সামনে প্রকাশের আহ্বান তার। খালি বিএনপি না,
প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। একই দিন দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ইন্ধনে ফ্যাসিস্টদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাচ্ছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একথা জানিয়েছেন। বিচার ও সংস্কারের আগে নির্বাচন জাতি মেনে না বলেও এ সময় উল্লেখ করেছেন জামায়াতের আমির। ভয়াবহ ফেসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে। তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপাচার্যের পদত্যাগে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে নতুন ভিসি ও প্রো ভিসি। আগামী 4 মে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে এই সিদ্ধান্তকে একপাক্ষিক আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। দীর্ঘ আন্দোলনের পর জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলে কুয়েট শিক্ষার্থীরা। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও আন্দোলন আরো শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফা রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। শিক্ষার্থীদের অনড় অবস্থানে এক ধরনের বাধ্য হয়ে উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি ঘোষণা সহ বেশিরভাগ দাবি মেনে নিয়েছে প্রশাসন। আর এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান বলে জানান তারা। সেই সঙ্গে 18 ফেব্রুয়ারি হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমরা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করি এবং আমাদের ভিসি এবং প্রো ভিসি মহোদয়ের যে অব্যাহতি ঘোষণা করা হয় এবং আমাদের বিজয় অর্জিত হয়। আমাদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক সম্মানিত শিক্ষকদের সাথে অনেক সময় বেয়াদবি হয়েছে। আমাদের শিক্ষকরা আমাদের পিতার সমতুল্য। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমাদের ক্ষমা করে দিবেন। তবে সিদ্ধান্তকে একপাক্ষিক আখ্যা দিয়ে এতে আপত্তি জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানান বিদায়ী উপাচার্য। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এদিকে আগামী 4 মে শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4 তারিখ থেকে হল সে 4 তারিখ থেকে হবে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। বেল্লা হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সন্ধ্যার সময় আরো থাকছে। 8 দিনের উৎকণ্ঠার অবসান, মুক্তি মিলল খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর। অক্ষত অবস্থায় ফেরায় স্বস্তি। বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী আখ্যা দিয়ে কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়তে তরুণদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। 3-0 পৃথিবী শীর্ষক সেমিনারে একক বক্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
আলোচনায় অংশ নেন কাতার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী। অধ্যাপক ইউনুস শিক্ষার্থীদের নতুন পৃথিবী বিনির্মাণের স্বপ্ন দেখান, বলেন চাকরি নয়, হতে হবে উদ্যোক্তা। এ সময় তিনি সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, এটা সত্যিকারের উন্নয়নে কার্যকর। The civilization that we are going through is a self-destructive civilization. We cannot protect ourselves from the civilization. This civilization will kill us completely. We know that, but we ignore it. Okay, today is fine. They are talking about something which probably will never happen. Just ignore, make us comfortable. They say the environment is going into the direction that will destroy this whole planet. And in the process, we'll be destroyed. Because we created a civilization based on waste creation, if I can make it a simple statement. Every day we are creating waste. And every behavior that we promote is a waste-creating behavior. সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে 261 কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে ভোলার সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধেও 85 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দুই উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের তথ্য খতিয়ে দেখা হবে বলেও এ সময় জানিয়েছেন দুদকের মহাপরিচালক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নম্বর অঞ্চল চিফ কুতুবুদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেফতার করে দুদক। রাজধানীর বাসাবো এলাকার একটি ভবনের ছাড়পত্র প্রদানে ঘুষ গ্রহণ করছিলেন তিনি। মামলা হয়েছে রাজশাহী এলাকার সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ সম্পদ ও 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা গাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ভোলা 4 আসনের প্রভাবশালী সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে প্রায় 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 85 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 85 কোটি 69 লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগের বিষয়ে আইন মেনেই ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছেটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই তার কোনো সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। এত মশা, রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। নিয়ম করে মশক নিধনে ঔষধও ছিটানো হয়, ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিকমতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা
ওষুধ দিয়ে কুল পাচ্ছি না। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। হঠাৎ স্থগিত বছরের সাফ চ্যাম্পিয়নশিপ। 2026 সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশ্বকাপের বছর হওয়ায় আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা। কিছুই জানে না বাফুফে। খাগড়াছড়ি থেকে অপহরণের 8 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে বলা হয়, গত 16 এপ্রিল খাগড়াছড়ির সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে কয়েক দফায় আলাদাভাবে অপহৃত 5 শিক্ষার্থীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার বলছেন, মুক্তি পাওয়া শিক্ষার্থীরা বর্তমানে যার যার বাড়িতে অবস্থান করছেন। তার সময় এবার দেশের বাইরের খবর। এক পর্যটন শহরে সন্ত্রাসী হামলা তুঙ্গে তুলেছে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ। সার্ক ভিসা, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল নিয়ে দিল্লির সিদ্ধান্তের পর এবার সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় উড়োজাহাজের পাকিস্তানের আকাশপথ ব্যবহারে। এদিকে সন্ত্রাসী হামলার পর করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠকে বসেছে বিজেপি সরকার। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বিহারের রাজনৈতিক জনসমাবেশে দেয়া বক্তব্যে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। বৃহস্পতিবারও ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধরা। সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। তারা সবাই পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সব ভারতের নাটক বলে মন্তব্য করেছে সংগঠনটির অন্যতম প্রধান সাইফুল্লাহ। সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীরে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পেহেলগাম। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। কাশ্মীরে হামলার ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠকে বসেছে মোদী সরকার। ভয়াবহ এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনার পারদ বেড়েই চলেছে। নয়াদিল্লির সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসলামাবাদে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টাদের অবাঞ্ছিত করার পাশাপাশি ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা 30-এর নিচে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। সন্ধ্যার সময় খেলার খবর। স্থগিত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ 2025। 1 বছর পিছিয়ে 2026-এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে সাফ। যদিও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানান, 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় 2027-এ এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ, সেভাবে পরিকল্পনাও করছিল বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দলগুলো। কিন্তু হঠাৎ করে সাফের এই বিজ্ঞপ্তি স্থগিত করা হলো 2025 সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠামোতে কিছুটা পরিবর্তন এনে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 2025-এর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও এবার তা হচ্ছে না। 1 বছর পিছিয়ে 2026 সালে 15তম সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে সাফ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে জানায় সাফের সদস্য সংস্থা ও মার্কেটিং পার্টনার স্পোর্ট 5।
যদিও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপের বছর হওয়ায় সূচি নির্ধারণে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে, যে কারণে 2027-এ সাফ আয়োজনের উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি। এদিকে সাফ স্থগিত হওয়ার ঘোষণা এলেও এ বিষয়ে কিছুই নাকি জানানো হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। 2026 is a World Cup year. এইখানে হোম এন্ড অ্যাওয়ে সময় বের করা উইল বি ডিফিকাল্ট। সেই জন্য ডিসিশন হয়েছে যে প্রপারলি টুর্নামেন্টটা করতে গেলে আমরা 2027-এ নতুন ডাইমেনশনে সাব চ্যাম্পিয়নশিপে চলে যাই। গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাবটা 2025 সাবটা এবার অনুষ্ঠিত হচ্ছে না। তো আমরা অফিসিয়াল ভাবে এখনো আমরা চিঠি পাইনি। 2025 সাফ স্থগিত হলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জনমানুষের সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য আছে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান। বিচার ও সংস্কারের পরই নির্বাচন চায় জামায়াত। ভিসি প্রভিসির পদত্যাগে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস। ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু। সিদ্ধান্তে শিক্ষক সমিতির আপত্তি। এবং বিশ্বব্যাপী বর্জ্য তৈরি করছে বর্তমান সভ্যতা। কাতার বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়তে তরুণদের কাজ করার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।